হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কি লিখেছে ভারত, এবং সর্বশেষ জানাবো বদলে যাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কি লিখেছে ভারত? বাংলাদেশের টানা 4 বারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন, রাষ্ট্রহীন ও পাসপোর্টহীন। ভারতের মাটিতে দুর্বিষহ ফেরারি জীবন কাটছে তার। দক্ষিণ এশিয়ার কথিত লৌহ মানবীদ হাসিনা বহুবার অঙ্গীকার করেছিলেন দেশ ছেড়ে না পালানোর, কিন্তু তিনি তার অঙ্গীকার রাখতে পারেননি। 5 আগস্টের গণ অভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য। হাসিনার জীবন নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ। গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্নভোজের বাড়া ভাত দিয়ে ক্ষুধা নিবারণ করেছে অভ্যুত্থানকারীদের কেউ কেউ। দেশে দেশে অত্যাচারী শাসকরা এভাবেই পালিয়েছে জনরোষ থেকে প্রাণ বাঁচাতে। পরবর্তীতে বিদেশের মাটিতে জীবনাবসান ঘটেছে তাদের অনেকের। ইরানের ফ্যাসিস্ট শাসক শাহ রেজা পাহলভি মিশরের কায়রোতে 1980 সালে মারা যান নির্বাসিত অবস্থায়। অন্তিম ইচ্ছা সত্ত্বেও তাকে ইরানের মাটিতে কবরের অনুমতি দেওয়া হয়নি। মৃত্যুকালে শাহ হাসপাতালের বিছানার নিচে নিজ জন্মভূমির 1 বস্তা মাটি রেখেছিলেন সযত্নে। সেই মাটি ছিটিয়ে দেয়া হয় তার কবরের ওপর। হাসিনা অবশ্য সহি সালামতে আছেন ভারতে, যদিও তিনি চট করে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন থেকে থেকে। বাংলাদেশ সরকার হাসিনা এবং তার মন্ত্রী, এমপি ও পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত 569 পাসপোর্ট বাতিল করেছে 14 সেপ্টেম্বর। বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিলের পর বেকায়দায় পড়েন হাসিনা। পালানোর পরপরই ভারতের বাইরে অন্য কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হন তিনি। ভারত হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত না করলেও ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে তার জন্য। গত 9 অক্টোবর ইস্যুকৃত এই ডকুমেন্টের মাধ্যমে তিনি সুযোগ পাবেন বিভিন্ন দেশ ভ্রমণের। ট্রাভেল ডকুমেন্ট এক ধরনের বিশেষ পরিচয়পত্র। নিজ মাতৃভূমির পাসপোর্ট পেতে ব্যর্থ ব্যক্তিবর্গ সাধারণত পেয়ে থাকে ট্রাভেল ডকুমেন্ট। 1954 সালে এ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো প্রদান করতে পারে এই ডকুমেন্ট। ভারত দালাই লামার সহ কয়েক লাখ তিব্বতী শরণার্থীকে এই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসছে। দেশটির ম্যাকলিওটগঞ্জ সহ বিভিন্ন স্থানের শরণার্থীদের জন্য রয়েছে এই ব্যবস্থা। দীর্ঘ 3 মাসেও হাসিনার ভারতে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত হয়নি। এদিকে সহসায় তাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে দাঁড় করানোর জন্য ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। হাসিনার নির্দেশে যেখানে সাধারণ পাসপোর্ট মুহূর্তেই পরিণত হয় অসাধারণ কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টে, সবুজ জমিনের পাসপোর্ট ধারণ করত লাল বর্ণ। অতিশয় ক্ষমতাধর সেই হাসিনা এখন বহন করছে ট্রাভেল ডকুমেন্ট নামে ভারতের দেয়া পীত বর্ণের একটি বুকলেট। নিজ দেশ, জাতীয়তা ও পরিচয় প্রত্যায়িত করে যে পাসপোর্ট হাসিনা তা থেকে বঞ্চিত। পাসপোর্ট ছাড়া স্বাভাবিকভাবে কোনো সুযোগ নেই বিদেশ ভ্রমণের। ইতিহাসে অত্যন্ত জরুরি এই পাসপোর্টের প্রমাণ মেলে 450 খ্রিস্টাব্দে হিব্রু বাইবেলে। মধ্যযুগীয় ইসলামী খেলাফতের সময়ে শুল্ক প্রদানের রসিদ ছিল এক ধরনের পাসপোর্ট। বিশ্বের শতাধিক দেশ এখন ডিজিটাল পাসপোর্ট প্রদান করছে নাগরিকদেরকে। মৃত ব্যক্তির কোনো পাসপোর্টের প্রয়োজন পড়ে না এক দেশ থেকে অন্য দেশে বহন করতে। ডেথ সার্টিফিকেট ও সংশ্লিষ্ট দেশের কনসুলার প্রমাণপত্রই যথেষ্ট। কিন্তু এর ব্যতিক্রম ঘটে ফেরাউন দ্বিতীয় রামেসেস এর মৃতদেহ মিশর থেকে ফ্রান্সে নিতে। কে না জানে ইতিহাসের অত্যাচারী ঘৃণিত ফ্যাসিস্ট ফেরাউন শাসকদের কথা। খ্রিস্টপূর্ব 1550 থেকে 1298 সাল পর্যন্ত প্রায় 200 বছর মিশর শাসন করেছে ফেরাউন রাজবংশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা 27টি সূরার 75টি স্থানে উল্লেখ করেছেন ফেরাউন সম্পর্কে। নিজেদেরকে দেবতা দাবিকারী ফেরাউনের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা ইউনুসের 92 আয়াতে। হযরত মুসা আলাইহিস সালাম ও তার বংশধরদের ওপর ফেরাউনের নির্মম অত্যাচারের বয়ান আছে তাতে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উল্লেখিত হয়েছে পবিত্র কোরআনে। আর মৃত্যুর পরও ফেরাউন রামেসেস শরীর অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে। এমনই একজন ফেরাউন শাসক ছিলেন দ্বিতীয় রামেসেস।
লোহিত সাগরের পানিতে ডুবে মৃত্যু হয় তার। প্রায় 3000 বছর পর 1881 সালে মিশরে আবিষ্কৃত হয় ফেরাউনের রামেসেসের মৃতদেহ। পরে মমি করে রাখা হয় কায়রোর জাদুঘরে। 1975 সালে ফরাসি চিকিৎসক মরিস বুকাইলি মমিটি দেখেন। রামেসেসের মমি ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা করেন ডক্টর বুকাইলি। মিশর সরকার সিদ্ধান্ত নেয় মমিটি পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানোর। বিশ্বের কোনো দেশে মৃতদেহ বহন করতে প্রয়োজন হয় না পাসপোর্ট। কূটনৈতিক ভাষায় বলা হয়ে থাকে ডেড বডি ইজ নো বডি। কিন্তু ব্যতিক্রম হল ফ্রান্স। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে জীবিত বা মৃত সবার জন্যই প্রয়োজন একটি পাসপোর্ট। মিশর সরকার ফেরাউন রামেসেসের জন্য একটি পাসপোর্ট ইস্যু করে। রাজা হিসেবে পাসপোর্টে উল্লেখ করা হয় তার পেশা। 1976 সালের 26 সেপ্টেম্বর ফেরাউনের মমি ফরাসি সামরিক বিমানে পৌঁছায় লো বোর্গেট বিমানবন্দরে। ফরাসি ফরেন সেক্রেটারি এলিস সটারসেইড সেখানে স্বাগত জানান ফেরাউনকে। পরদিন 27 সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয় সংবাদটি। পরীক্ষা নিরীক্ষার পর মমিটি ফিরিয়ে আনা হয় মিশরে। কায়রোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের রয়্যাল মমি চেম্বারে প্রদর্শিত হচ্ছে মমিটি। ফেরাউন রামসেসের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে। এই বিষয়টি ডক্টর বুকাইলিকে ভীষণভাবে নাড়া দেয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের ওপর গবেষণা করার পর তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থাদি দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, মামিস অফ দ্য ফারাওস, মডার্ন মেডিকেল ইনভেস্টিগেশনস বহু ভাষায় অনুদিত হয়েছে। ইতিহাসে মৃত ফেরাউন পাসপোর্ট পেলেও জীবিত হাসিনা বসে আছেন ভিনদেশি ট্রাভেল ডকুমেন্ট হাতে। বিশ্বের কোনো দেশই স্বাগত জানাচ্ছে না পতিত এই ফ্যাসিস্টকে। ফেরাউনের পাসপোর্টে রাজা শব্দটি উল্লেখ করা হয় পেশা হিসেবে। ভারত হাসিনা ট্রাভেল ডকুমেন্টে তাকে কি বলে উল্লেখ করেছে জানা যায়নি। তবে বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে হাসিনা এখন নির্মম নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসক হিসেবেই পরিচিত হয়ে থাকবে অনাদিকাল জুড়ে। 15 আগস্ট অভ্যুত্থানে মর্মান্তিক মৃত্যু হয় হাসিনার পিতা শেখ মুজিবের। এই মৃত্যুতে আওয়ামী লীগ নেতা তৎকালীন স্পিকার মালিক উকিল লন্ডনে এক সাক্ষাৎকারে মুজিবকে ফেরাউন বলে মন্তব্য করেন। ফেরাউনদের মৃত্যু নেই, তারা অবিনশ্বর। যুগে যুগে ফেরাউনরা ফিরে আসে বিভিন্ন দেশে, বিভিন্ন নামে ও ভিন্ন বেশে। বদলে যাচ্ছে র্যাব, পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক। নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে। বর্তমানে এই বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই। এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান সম্প্রতি বলেছেন, আমরা এই বাহিনীর নাম, নিয়ম ও পোশাক পরিবর্তন সহ সংস্কারের পদক্ষেপ নিয়েছি। বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খসড়া পর্যায়ে রয়েছে। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই, র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ বলছেন সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে। বিএনপি ক্ষমতায় থাকাকালে 2004 সালে এলিট ফোর্স র্যাব গঠন করা হয়। উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন করা। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত 15 বছরে এই বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে চরম সমালোচনা তৈরি হয়। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। এই অবস্থায় 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নারায়ণগঞ্জের 7 খুন মামলা থেকে শুরু করে কক্সবাজারের কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়া পর্যন্ত বহু বিতর্কিত ঘটনা এই বাহিনীটির খ্যাতিকে নষ্ট করেছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা র্যাব সংস্কারের দাবি জানিয়ে আসছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দাবি আরও জোরালো হয়। এদিকে গত 27 আগস্ট গুম সংক্রান্ত কমিশন গঠন করে সরকার। এই কমিশনের কাছে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার অভিযোগ জানানোর সুযোগ ছিল। 15 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত কমিশনের 1600 গুমের অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এসব অভিযোগের মধ্যে কমিশন 400 অভিযোগ যাচাই করে। তার মধ্যে 172টি গুমের অভিযোগে র্যাবের সংশ্লিষ্টতা পায়।
এছাড়া সিটিটিসির বিরুদ্ধে 37টি, ডিজিএফআই এর বিরুদ্ধে 26টি, ডিবির বিরুদ্ধে 55টি, পুলিশের বিরুদ্ধে 25টি ঘটনার প্রমাণ পায়। কমিশন সূত্র জানিয়েছে, র্যাবের বিরুদ্ধেই গুমের অভিযোগ বেশি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ZI খান পান্না বলেন, র্যাবের সংস্কারের কোনো প্রয়োজন নেই। এই বাহিনী গঠন করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে। এই বাহিনী এখন বিলুপ্ত করে দেওয়া উচিত। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশই যথেষ্ট বলে মনে করেন তিনি। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, বাহিনীটি বিলুপ্ত করে দেওয়ার বিষয়ে অতীতেও আমি মত দিয়েছি। তিনি বলেন, গুম কমিশন এখন পর্যন্ত র্যাবের বিরুদ্ধে গুমের 172টি অভিযোগ পেয়েছে, যা কোনো বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ। আইন ও সালিশ কেন্দ্রের এক পরিসংখ্যানে দেখা গেছে, 2015 থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে 467টি কথিত বন্দুকযুদ্ধে র্যাব সরাসরি জড়িত ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।